একটু জয়েন হয়ে নাও, যেহেতু ক্লাসে আসতে একটু লেট হয়েছে। আর কথা ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দিবা। সাউন্ড কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা আমাকে দেখতে হবে না, মানে আমাকে না দেখলেও চলবে, বাট দেখো যে আমাদের বোর্ডটা ক্লিয়ার আছে কিনা। আমাদের কাছে বোর্ড এবং আমার সাউন্ড কোয়ালিটি এই দুইটা সঠিকভাবে যাচ্ছে কিনা এটা একটু জানিয়ে দাও। খুব দ্রুত আমরা শুরু করতে যাবো আজকের ক্লাসে। আজকে আমাদের ষষ্ঠ অধ্যায় নিয়ে কথা বলবো। এইচএসসি আইসিটির ষষ্ঠ অধ্যায়, যেটা 2025-এ যারা পরীক্ষা দিচ্ছ তাদের এটা সিলেবাসে নেই, আর 2026-এ যারা পরীক্ষা দিবা তাদের এটা আছে। অর্থাৎ আমাদের যে 6টা অধ্যায় তার মধ্যে এটা সর্বশেষতম অধ্যায়। অধ্যায়টা খুবই ছোট এবং খুবই সহজ একটা অধ্যায়। ইনশাল্লাহ আজকে আমরা একটা ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ অধ্যায় শেষ দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত সবাই ধৈর্য ধরে ক্লাসটি দেখবা। যেহেতু থিওরি ক্লাস, একটু বোরিং লাগলেও ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবা, তাহলে আমাদের নেক্সট ক্লাসে আমরা সরাসরি সিকিউতে প্র্যাকটিসে চলে যেতে পারবো, আমাদের আর অধ্যায় পড়তে হবে না। আজকের পরের ক্লাসগুলো হবে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস। সাউন্ড কম শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটু লাউডলি তাহলে কথা বলি। আচ্ছা, এখন একটু আপনারা দেখেন যে সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি এখন ঠিক আছে কিনা, তাহলে আমরা শুরু করতে পারি। আচ্ছা, প্রথমত আমি একটু বলে নিচ্ছি, ডেটাবেস ম্যানেজমেন্ট এই অধ্যায়টা হলো খুবই সিম্পল একটা অধ্যায়। এই অধ্যায়ে আমরা ডেটা কিভাবে সংরক্ষণ করি, কিভাবে টেবিল আকারে করতে হয়, কোন টেবিলের সাথে কোন টেবিলের কি সম্পর্ক রয়েছে, কোন টেবিলের কি নাম, ডেটাগুলোর অর্থ কি, নাম কি, কিভাবে সিকিউরিটি দিয়ে ডেটাগুলো রাখতে হয়, জাস্ট এই টাইপের তথ্যগুলো আমরা এই অধ্যায় থেকে জানার চেষ্টা করব। খুব দ্রুত সবাই একটু জয়েন হয়ে নিন, আমরা তাহলে স্লাইডে যেতে পারি। দেখেন, প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডেটা এর অর্থ কি। দেখো, আমরা জানি যেহেতু অধ্যায়ের নাম হলো ডেটাবেস ম্যানেজমেন্ট, তো তোমাকে আগে নিশ্চিতভাবে জানতে হবে ডেটা বিষয়টা কি। ডেটা আমরা সবাই জানি যে ডেটা হলো একটা তথ্য। ডেটা হলো কি একটা তথ্য। এখন আমি যদি তোমার সামনে ধরো যে আমি লিখলাম যে কলম, কলম আমি লিখলাম কলম, এটাও তাহলে এক ধরনের তথ্য, কিন্তু ডেটা ও ইনফরমেশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা একটু দেখি ডেটা কি। দেখো, ডেটা হলো কাঁচা বা প্রক্রিয়াধীন উপাত্ত। কাঁচা উপাত্ত কি, আমি যদি তোমাকে বলি, দেখো এখানে যদি আমি লিখি, এখানে যদি আমি কলম লিখি, কলম, এটা একটা ডেটা, এটা একটা ডেটা, কিন্তু এটা ইনফরমেশন হয়নি, মানে এটা তথ্য হয়নি। দেখো, আমি যদি লিখি যে আমার একটি কলম রয়েছে, আমি যদি এটা লিখি কলম রয়েছে, আমার একটি কলম রয়েছে, তাহলে দেখো প্রথমে শুধু কলম ছিল, এটা হলো ডেটা, এটা হলো ডেটা। আর ওই কলম যখন প্রক্রিয়া হয়েছে, মানে একটা বাক্যের সাথে বা একটা তথ্য, ফুল একটা তথ্য দিচ্ছে, এটাকে আমরা তখন বলবো ইনফরমেশন। কি বলবো? ইনফরমেশন। দেখো, আমার একটি কলম আছে। আবার আমি যদি বলি যে 201, এটা একটা জাস্ট নাম্বার, এটা ডেটা, এটাকে আমরা বলবো ডেটা। কিন্তু আমি যখন বলবো যে আমার রোল, আমার রোল নং 201, আমি যখন বলবো আমার রোল নং 201, এটা হয়ে যাবে ইনফরমেশন। আর আমি যখন শুধু 201 বলবো তখন এটা হয়ে যাবে ডেটা, এটা তখন হয়ে যাবে ডেটা। তো আমরা এখন এটা একটু দেখি ভালো করে। দেখো, ডেটা হলো কাঁচা বা প্রক্রিয়াবিহীন উপাত্ত। কাঁচা বা প্রক্রিয়াবিহীন উপাত্ত মানে প্রক্রিয়া হয়নি, সেপারেটলি সিঙ্গুলার যখন কোনো ডেটা থাকে ওইটাকে আমরা ডেটা বলবো।
সিঙ্গুলার যখন শব্দ থাকে, শব্দ দিয়ে যদি তোমাকে অতিরিক্ত কোনো তথ্য দেয়, যেমন ঢাকা, আমি যদি তোমাকে বলি ঢাকা, এটা দিয়ে কোনো তথ্য দিচ্ছে না, তো এটাকে আমরা বলবো ডেটা। আর যখন বলবো যে আমি ঢাকা যাব, আমি ঢাকা যাব, এটা যখন তোমাকে আমি বলবো তখন এটা একটা ইনফরমেশন হয়ে যাবে, এটা একটা তথ্য হয়ে যাবে। বিষয়টা আশা করি বুঝাইতে পেরেছি। তাহলে দেখো, ডেটা হলো কাঁচা ও প্রক্রিয়াবিহীন উপাত্ত, এটি কোনো নির্দিষ্ট প্রেক্ষাপট ছাড়া অর্থবোধক নয়। তাহলে দেখো, এই কথাটা ভালো করে বুঝো, এটি কোনো নির্দিষ্ট প্রেক্ষাপট ছাড়া অর্থবোধক নয়। নির্দিষ্ট একটা প্রেক্ষাপট লাগবে, নির্দিষ্ট একটা প্রেক্ষাপট লাগবে। যেমন আমি তোমাকে বললাম যে ঢাকা, আমি যখন ঢাকা বলবো তখন এটা কিন্তু কোনো ইনফরমেশন হবে না, এটা একটা ডেটা, জাস্ট একটা ডেটা। কিন্তু আমি যখন বলবো যে আমি ঢাকা যাব, আমি যদি এটা লিখি, দেখো এটা নির্দিষ্ট একটা প্রেক্ষাপট হয়ে দাঁড়িয়েছে, এটা নির্দিষ্ট একটা প্রেক্ষাপট হয়ে দাঁড়িয়েছে। তাহলে একই জিনিস উপরে যখন ঢাকা আলাদাভাবে ব্যবহার হচ্ছে তখন এটাকে আমরা বলবো ডেটা, আর ঢাকা যখন একটা প্রেক্ষাপট তৈরি করে, অতিরিক্ত একটা তথ্য দেয়, তখন এটাকে বলবো আমরা ইনফরমেশন। দেখো, ডেটা সাধারণত সংখ্যা, শব্দ, ছবি, শব্দ বা কোনো প্রতীক আকারে থাকে। তাহলে ডেটা কিন্তু কোনো বাক্য আকারে থাকে না, ডেটা সংখ্যা, শব্দ, ছবি, শব্দ বা কোনো প্রতীক আকারে থাকে। আমি একটা লিখলাম, না ধরো এটা না, আমি এটা লিখলাম, তো মনে করো যে এটা বাংলাদেশের পতাকা, এটা একটা প্রতীক, তো এটা একটা ডেটা, এটা একটা ডেটা। কিন্তু আমি যখন এইটা একটা প্রেক্ষাপটকে তুলনা করব, এটা একটা বাক্যে রূপান্তর করব, তখন এটা হয়ে যাবে ইনফরমেশন বা তথ্য। আচ্ছা, তাহলে এরপর আমরা দেখি, এরপর দেখো ইনফরমেশন। তোমরা অনেকেই এই তথ্য ও এই ডেটা এবং এই ইনফরমেশন, এই দুইটাকে তোমরা অনেকে গুলায় ফেলো, মানে একত্রে মনে করো। কিন্তু এই দুইটা জিনিস আসলে ডিফারেন্ট, এবং এটা তোমাদের আমি এখন বোঝায় দেব যে ডেটা এবং ইনফরমেশন সম্পূর্ণ বিপরীত একটা জিনিস। ডেটা এবং ইনফরমেশন সম্পূর্ণ আচ্ছা, দেখো যেটা বলতেছিলাম, ডেটা লিখছি। আচ্ছা, দেখো ডেটা আর ইনফরমেশন আলাদা কেন জিনিস। আমি এই যে এখানে যদি ঢাকা লিখি, ভালো করে বুঝো, ঢাকা লিখলাম, এটা একটা ডেটা হয়ে গেল। আর আমি যখন এখানে লিখবো যে আমি ঢাকা থাকি বা আমি ঢাকা বসবাস করি, আমি ঢাকা বসবাস করি, তখন এটা হয়ে যাবে হলো ইনফরমেশন। তাহলে দেখো, একই জিনিস আমরা এখানে যখন, ধরো মনে করো যে একই জিনিস আমরা এইখানে যখন পড়তেছি, এইখানে যখন আমরা পড়তেছি, তখন এটা হয়ে যাচ্ছে হলো ঢাকা, এটা হয়ে যাচ্ছে শুধু ইনফরমেশন। আর যখন যখন এটা আলাদা সিঙ্গুলার ভাবে থাকবে তখন এটা হয়ে যাচ্ছে ডেটা, আর যখন এটা একটা প্রেক্ষাপট তৈরি করতেছে, এটা একটা বাক্য তৈরি করতেছে, তখন এটা হয়ে যাবে ইনফরমেশন। ওকে, আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা একটু ইনফরমেশনের সংজ্ঞাটা জেনে নিই। ইনফরমেশন হলো বিশ্লেষণ ও প্রক্রিয়াজাত করা ডেটা। তাহলে ইনফরমেশনও কিন্তু এক ধরনের ডেটা, কিন্তু প্রক্রিয়াজাতকরণ ডেটা। প্রক্রিয়াজাতকরণ মানে কাঁচা ডেটা না, যা ব্যবহারকারীর কাছে অর্থবোধক ও কার্যকর হয়। যেমন আমি যদি তোমাকে ঢাকা বলতাম, তুমি কিন্তু কোনো কিছু বুঝতে পারতাম না যে ঢাকা, এটা দ্বারা আসলে সম্পূর্ণ অর্থবোধক হচ্ছে না। আমি যদি বলি আমি ঢাকা বসবাস করি, তখন তুমি বুঝতে পারতেছো যে আসলে এই লোকটা ঢাকা বসবাস করে, ঢাকা তার বাসা, এই জন্য এটা বলতেছে। তো এটা হয়ে যাচ্ছে তখন হলো ইনফরমেশন। তাহলে আমরা ডেটা এবং ইনফরমেশনকে অবশ্যই একই মনে করব না, এটা অবশ্যই আলাদা আলাদা, ডিফারেন্ট দুইটা জিনিস। একটা হলো প্রক্রিয়াজাত বিহীন আর একটা হলো প্রক্রিয়াজাত। ডেটা হলো প্রক্রিয়াজাত বিহীন
আর ইনফরমেশন হলো প্রক্রিয়াজাত। আচ্ছা, তারপর দেখো ডেটাকে যখন অর্থপূর্ণ করে উপস্থাপন করা হয় তখন তা ইনফরমেশন হয়ে ওঠে। আবার বলছি, ডেটাকে যখন অর্থপূর্ণ করে উপস্থাপন করা হয় তখন তা ইনফরমেশন হয়ে ওঠে। ঠিক তেমনি আমি যেমন বললাম যে আবার মনে করো যে সাপোজ আমি এখানে লিখলাম যে মনে করো ধরো কি লিখবো, ফোন। আমি এখানে লিখলাম ফোন। এই যে ফোন, এইটাকে আমরা বলবো ডেটা। আর আমি যখন বলবো যে আমার বাসায় দুইটি মোবাইল ফোন রয়েছে, তখন এটা হয়ে যাবে কি ভাইয়া, দুইটি মোবাইল ফোন রয়েছে, তখন এটা হয়ে যাবে হলো ইনফরমেশন। তাহলে আশা করি আপনারা ডেটা এবং ইনফরমেশনকে এখন থেকে আর একসাথে মেলাবেন না। আপনাদের সিকিউতে প্রশ্ন আসে মাঝে মধ্যে, সিকিউ এর খ নম্বরে প্রশ্ন আসবে ডেটা এবং ইনফরমেশন এক নয়, ব্যাখ্যা করো। আবারও বলছি, খ নম্বরে প্রশ্ন আসবে ডেটা এবং ইনফরমেশন এক নয়, ব্যাখ্যা করো। ম্যাক্সিমাম ছেলেমেয়ে তো মনে করবে ডেটা আর ইনফরমেশন এক না। এটার উত্তরটা দিবে এইভাবে, ডেটা হলো প্রক্রিয়াজাতবিহীন তথ্য আর ইনফরমেশন হলো প্রক্রিয়াজাতযুক্ত তথ্য। অর্থাৎ ডেটা একটি প্রেক্ষাপট ছাড়া অপূর্ণ থাকে, আর প্রেক্ষাপটের কাছে আসলে ডেটা ইনফরমেশন হয়ে যায়। এই ব্যাখ্যাটা আপনার সুন্দরভাবে দিয়ে দিতে হবে। এরপর দেখেন, এই যে এখানে আমরা ডেটা এবং ইনফরমেশনের কিছু পার্থক্য তুলে ধরেছি। আমি যখন তোমাদের আজকে ইনশাআল্লাহ আজকে এই ক্লাসটা শেষ দিলে আজকে এই স্লাইডটা তোমাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব, সেখান থেকে সবাই মুখস্থ করে ফেলবা সুন্দর করে। দেখো, ডেটা সুনির্দিষ্ট আউটপুট ও ফলাফল পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বলা হয়। কাঁচামাল সমূহকে ডেটা বলা হয়। আচ্ছা, এরপর দেখো ইনফরমেশন বা তথ্য মানে সুশৃঙ্খল সাজানো ডেটা যা সহজবোধ্য, অর্থবহ, কার্যকর ও ব্যবহারযোগ্য। খুব সুন্দরভাবে সংজ্ঞাগুলো পড়ে ফেলবেন। এরপর দেখেন, ডেটা একটি একক ধারণা। এই যে গুরুত্বপূর্ণ কথা, ডেটা একটি একক ধারণা, অর্থাৎ ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম এককই হচ্ছে ডেটা। কেউ যদি এইটুকু দাও তাই হবে, ক্ষুদ্রতম এককই মানে তথ্যের ক্ষুদ্রতম এককই হলো কি ডেটা, যা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়। ডেটাকে প্রসেসিং করে ইনফরমেশন তৈরি করা হয়। অর্থাৎ দেখো, খুব সিম্পল ভাবে মনে রাখবা, শব্দ আর বাক্য। ডেটা মানে হলো একটা শব্দ আর ইনফরমেশন মানে একটা বাক্য। অর্থাৎ ডেটাকে অ্যানালাইসিস করে, ডেটাকে একটা প্রেক্ষাপট তৈরি করে ইনফরমেশন তৈরি করা হয়। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো, ডেটা পুরোপুরি কোনো ভাবার্থ প্রকাশ করে না। ডেটা দ্বারা কোনো ভাব প্রকাশ করা না। যেমন আমি যদি তোমাকে একটু আগে বলেছি ঢাকা, এই ঢাকা লেখা দ্বারা কিন্তু আমরা কোনো ভাব প্রকাশ করতে পারতেছি না। কিন্তু আমি যদি লিখি ঢাকা হয় বাংলাদেশের রাজধানী, ঢাকা হয় বাংলাদেশের রাজধানী, তাহলে এটা দ্বারা আমরা একটা ইনফরমেশন পাচ্ছি। ক্লিয়ার? ওকে, দেখো, ডেটা ইনফরমেশন তৈরি প্রক্রিয়ায় ব্যবহৃত হয়, ইনফরমেশন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। এই যে দেখেন, এইখানে একটা উদাহরণ দিয়েছে, মেধাস্থান, দ্বিতীয়, 001, মিরাজ, মানে এলোমেলো কিছু ক্লু দেওয়া আছে, কিছু ডেটা দেওয়া আছে। এইগুলোকে যদি আমরা একটু সাজিয়ে শূন্যস্থান করে সুন্দর করে প্রেজেন্ট করি, যেমন রোল। দেখো, আমি একটু আলাদা একটা পৃষ্ঠা নিচ্ছি। হ্যাঁ, ধরো আমি এখানে লিখলাম রোল, তারপর দ্বিতীয়, তারপর এখানে লিখলাম 05, এখানে লিখলাম যে প্রথম, তারপর এখানে লিখলাম মিরাজ, তারপর এখানে লিখলাম শাকিব। এই যে ধরো, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা করে ডেটা, 1 2 3 4 5 6, এখানে 6টা ডেটা আছে।
এখন এই 6টা ডেটা মিলে যদি আমরা একটা টেবিল তৈরি করি, এই 6টা ডেটা মিলে যদি আমরা একটা টেবিল তৈরি করি, সাজিয়ে গুছিয়ে যদি একটা টেবিল করি, তাহলে একটা অর্থ প্রকাশ হবে। যেমন এখানে কিন্তু কোনো অর্থই প্রকাশ আসলে পাচ্ছে না। আর একটা বাকি আছে প্রথম দ্বিতীয়, আর এখানে ধরো মেধাস্থান, আর এখানে ধরো এরকম। এখন এটাকে যদি আমরা একটা টেবিলের মাধ্যমে রূপান্তর করি, দেখো এখানে আমরা লিখবো রোল, এখানে লিখবো নাম, আর এখানে লিখবো মেধাস্থান, মেধা দিয়ে এই রোলের জায়গায় একটা লিখবো 04, একটা লিখবো 05, তারপর নামের জায়গায় লিখবো মিরাজ, আর নামের জায়গায় লিখবো সাকিব, মেধার জায়গায় লিখবো প্রথম, আর এখানে লিখবো দ্বিতীয়। এই যে ধরো, তাহলে এইগুলো হলো ডেটা আর এটা হলো ইনফরমেশন। যেমন এখানে এলোমেলো ভাবে ডেটা ছিল, তুমি এখান থেকে কোনো নির্দিষ্ট কোনো অর্থ পাচ্ছ না, কিন্তু আমরা যদি এইগুলো সুন্দর করে গুছিয়ে একটা প্রেক্ষাপট তৈরি করে একটা টেবিল তৈরি করি, তাহলে যে কেউ এখানে দেখে বুঝতে পারবে যে এটা হলো একটা কলাম যেখানে রোল প্রকাশ করেছে, এটা হলো নাম, এখানে সবার নাম দেওয়া আছে, আর এটা হলো মেধা, এখানে সবার মেধাশ্রম দেওয়া, মানে মেধা দেওয়া আছে যে মেধা কার কত, প্রথম দ্বিতীয় তৃতীয়, মানে তার একটা পজিশন দেওয়া আছে। আচ্ছা, এখন সাউন্ড কেমন তোমরা একটু জানিও তো, যে সাউন্ড কোয়ালিটি এখন ঠিক আছে কিনা। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি নেক্সটে যাচ্ছি। দেখেন আমরা ইনফরমেশন পড়লাম, ডেটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য করলাম। এখন আমরা একটু ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে কথা বলবো, অর্থাৎ আমাদের এই অধ্যায়টার মূল যে অংশটা সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। ডেটাবেজ ম্যানেজমেন্ট আসলে বিষয়টা কি। দেখেন প্রথমে বলতে চাই, ডেটাবেজ ম্যানেজমেন্টকে সংক্ষেপে বলা হয় ডিবিএমএস। ডিবিএমএস এটার ফুল মিনিং হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটার ফুল মিনিং। ওকে, দেখেন ডিবিএমএস হলো একটি সফটওয়্যার সিস্টেম যা ব্যবহারকারীকে ডেটাবেস তৈরি, রক্ষণাবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করার সুযোগ প্রদান করে। দেখো ডেটাবেস ভাইয়া খুবই সহজ একটা জিনিস। ধরো এরকম আমি একটা টেবিল তৈরি করলাম, এই টেবিলে আমি কিছু ডেটা রাখবো, ধরো আমার ফোনের মানে ফোন হারায় যাবে এরকম একটা ভয় থাকবে, যার কারণে ধরো আমি এরকম করব, আমার বাসায় আমি এখানে লিখবো নেম, আর এখানে লিখবো নাম্বার। ধরো আমি যাদের সাথে পরিচিত হব আজকে থেকে, আমি তাদের নাম এবং ফোন নাম্বার আমার একটা ডেটাবেস তৈরি করব, ওই ডেটাবেসে আমি লিখে রাখবো, যাতে যেন কোনো কারণে আমার খুঁজে পেতে সুবিধা হয়। ধরো আমি এখানে লিখলাম কামাল, এখানে আমি লিখলাম জামাল, এখানে লিখলাম রহিম, আর এখানে লিখলাম সাজিদ, লিখলাম। এখন আমি তাদের এখানে ধরো ফোন নাম্বার গুলো লিখবো 019, ধরো আমি এখানে তাদের ফোন নাম্বার গুলো লিখলাম। ঠিক আছে, এই যে এইটাই হলো একটা ডেটাবেস। অনেকগুলো ডেটাকে একসাথে যদি সংগ্রহ করে একটা টেবিলে বা একত্র যদি একটা জায়গায় স্থান দেওয়া হয়, এটা হয়ে যাবে একটা ডেটাবেস। তাহলে ডেটাবেস মানুষ কেন তৈরি করে? ডেটাবেস হলো তথ্যগুলো সুন্দর সাজিয়ে গুছিয়ে সংরক্ষণ করে রাখার জন্য ডেটাবেস মানুষ ব্যবহার করে থাকে। এখন কথা হলো ডেটাবেস আমরা কেন পড়বো আর কোথায় কোথায় এটার ব্যবহার রয়েছে। দেখেন ডেটাবেস আপনার স্কুল, কলেজ সব জায়গায় ব্যবহার রয়েছে। আপনি দেখবেন আপনার যদি কলেজে যান, কলেজে যারা অফিসের সাথে যারা কাজ করে, কেরানি বলে, তাদেরকে গিয়ে যদি বলেন যে আমার নামটা একটু বের করেন, আমার তথ্য বের করেন, তাদের কিন্তু কম্পিউটারের ফুল একটা তোমাদের ডিপার্টমেন্টের সব ছেলে মেয়েদের একটা ডেটাবেস থাকে। জাস্ট তোমার নামটা লিখবে, অটোমেটিক্যালি তোমার প্রেজেন্ট চলে আসবে, তোমার বাবা মার নাম চলে আসবে, তুমি
ফার্স্ট ইয়ারে পড়ো না সেকেন্ড ইয়ারে পড়ো, আগের পরীক্ষাগুলো দিয়েছো কিনা, পরীক্ষায় কত কত নম্বর পেয়েছো, তোমার জরুরি ফোন নাম্বার, সব কিছু তোমার ওইখানে চলে আসবে, কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসবে। তাহলে এইটাই হলো আমাদের ডেটাবেস। তারপর বিভিন্ন হসপিটালে, তারপর বিভিন্ন অফিস আদালতে আমাদের এই ডেটাবেসের ব্যবহার রয়েছে। ওকে, আগের ক্লাসগুলো করতে চাইলে খুঁজে পাই না, এক জায়গায় লাইন বাই লাইন দিলে ভালো হইতো, খুঁজতে সুবিধা হইতো। ইউনিট 5 এর ক্লাস করা যায় না, ডিলিট হয়ে গেছে, ওইটা কবে কিভাবে? আচ্ছা আমি বলি, এটা হলো ফেসবুকের আমাদের নতুন যে আপডেট এসেছে, যে লাইভ হলে মানে ফেসবুকে যদি লাইভ নেওয়া যায়, কোনো কিছু লাইভ করা যায়, সেটা 29 দিন থাকবে, ঠিক 29 দিন থাকবে, 30 দিনের দিন ওই লাইভটা চলে যাবে, মানে ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি, এটা ফেসবুক থেকে। তো এই জন্য আমরা কিছু কিছু ক্লাস রেকর্ড রাখার চেষ্টা করেছি, কিছু কিছু ক্লাস রেকর্ড করে তোমাদের ওইখানে আপলোড করা হয়েছিল। যেমন যেহেতু রোজার মাস ছিল, এই জন্য আমরা 5th নাম্বার চ্যাপ্টার মানে 5 নাম্বার চ্যাপ্টার নিয়ে অনেকেই কথা বলতেছে যে এটা অনেক কঠিন একটা অধ্যায়, এটা কেন রেকর্ড দেওয়া হলো আমরা বুঝতেছি না। ভাই এটা তো জাস্ট বেসিক চলে যাচ্ছে, আমরা এখনো সিকিউ প্র্যাকটিস করি না, এমসিকিউ প্র্যাকটিস করি না। তো এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করলে আশা করি তোমাদের এই প্রশ্ন এবং ভীতিগুলো চলে যাবে। এবং প্রত্যেকটা ক্লাস তোমরা জানো কি না যে আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলের নাম আমি লিখে দিচ্ছি। ইউটিউব চ্যানেলটার নাম হলো, এটা লিখবা, এম বড় হাতের দিবা, আর ছোট হাতের দিবা, তারপর আবার এ বড় হাতের দিবা, তারপর আর গুলো সবগুলো ছোট হাতের দিয়ে লিখবা, এখানে স্যার লিখবা, এইটা লিখবা। আমি আবারও বলে দিচ্ছি, এইটা ইউটিউবে লেখা মাত্র দেখবা তোমাদের জন্য এই কোর্সের যে ক্লাসগুলো, এটার জন্য আলাদা একটা প্লেলিস্ট করা আছে। প্লেলিস্টে যাইবা, গিয়ে দেখবা ওখানে সিরিয়ালি সব ক্লাসগুলো আপলোড করা আছে। সময় নিয়ে ধীরে স্থিরে ওই ক্লাসগুলো সবাই দেখবা, আশা করি ওইখান থেকে বুঝতে পারবা। আর 5ম নাম্বার কঠিন কোনো অধ্যায় না, ইজি একটা অধ্যায়। আমরা যখন সিকিউ প্র্যাকটিস করব আশা করি তখন বুঝতে পারবা, যে যেটুকু বাকি আছে বা ল্যাকিংস আছে তখন বুঝতে পারবা। আচ্ছা আমরা তাহলে এখন নেক্সটে চলে যাচ্ছি। তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তাহলে আমরা বুঝলাম যে কোথায় কোথায় কাজে লাগে। হসপিটালে কাজে লাগে, স্কুল কলেজ, তারপর বিভিন্ন বড় বড় কোম্পানি এখানে ব্যবহার করা হয়। ধরো বেতন, কর্মচারীদের বেতনের লিস্ট, এখানে বেতন কোন মাসে বকে আছে, কোন মাসে অ্যাডভান্স দেওয়া হয়েছে, বেতনের লিস্ট আমরা এই ডেটাবেস ম্যানেজমেন্টের মাধ্যমে সংরক্ষণ করতে পারি। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট হলো কি, দেখো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের গুরুত্ব। আসলে আমি এতক্ষণ যে কথাটা বললাম যে ডেটাবেস ম্যানেজমেন্ট আসলে আমরা কেন শিখবো, এটা কোথায় কোথায় কাজে লাগে, আমরা এখন সেইগুলো একটু পড়ব। ঠিক আছে, দেখো ডেটাবেস ম্যানেজমেন্ট, তথ্য সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় ডেটাবেস ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবারও বলছি, তথ্য সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় ডেটাবেস ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা একজন বলছে পেইড কোর্সের ক্লাস আবার কেন ইউটিউবে কি করে? পেইড কোর্সের ক্লাস যেহেতু ওইখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে ফেসবুক থেকে, অন্য কোনো জায়গা নেই যে যেখানে একত্র করে রাখবো তোমরা পরবর্তীতে 2 বছর দেখবা। যেহেতু এই ক্লাসগুলো 2 বছর তোমরা দেখবা যারা ফার্স্ট ইয়ার পড়ো, এই জন্য ইউটিউবে ওইখানে আপলোড করা হয়েছে। অনেক অনেক কোর্সের ভিডিও মানে কোর্স শেষ হয়ে গেলে তখন ওটা ইউটিউবে আপলোড হয়। এটা 10 মিনিট বলো, এসিএস বলো, অনেক ভালো ভালো কোম্পানিগুলোর তাদের কোর্স যখন টাইম শেষ হয়ে যায় তখন এটা আবার ইউটিউবে আপলোড করা হয়, যাতে যেন এটা থেকে যায়। আর এটা তোমাদের কারণে করা হয়েছে। যদি বলো ইউটিউবে দেওয়া যাবে না, দিতে হবে না, ফাইন, তাহলে ইউটিউব ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে, ভালো, আর ইউটিউবে পাবে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের গুরুত্ব। তথ্য সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। তাহলে এটা আমরা 1 নম্বর পয়েন্টে পড়লাম। 2 নম্বর পয়েন্ট দেখো, দ্রুত ও নির্ভুলভাবে তথ্য অনুসন্ধান করা যায়, যেটা আমি একটু আগে তোমাকে বললাম। তুমি যদি হঠাৎ করে গিয়ে তোমার কলেজের অফিসে কম্পিউটারকে যদি গিয়ে বলো যে আমার তথ্যগুলো বের করে দেন, তাহলে আগের মানুষ কি করতো, আজ থেকে ধরো 50 বছর আগে তোমার লিস্ট মানে তোমার খাতা বের করতো, রেজিস্টার, এত মোটা মোটা রেজিস্টার খাতা থাকতো,
সেই খাতা বের করতো, তোমার নাম খুঁজে বের করতে হতো, পৃষ্ঠা উল্টে উল্টে খুঁজে বের করতে হতো, তারপর তোমার তথ্য বের করতো। মিনিমাম ধরো 2-4-5 ঘন্টার কাজ। কিন্তু সেটা এখন ডেটাবেস ম্যানেজমেন্ট তৈরি হওয়ার পর থেকে 2-3 সেকেন্ডের মধ্যে তোমার শুধু নাম লিখে সার্চ করবে, 2-3 সেকেন্ডের মধ্যে তোমার বাবা মার নাম, তোমার ছবি, তোমার ফোন নাম্বার, তোমার এসএসসির রেজাল্ট, তোমার ভর্তি হয়েছে কবে, এ টু জেড তোমার ওইখানে তথ্য চলে আসবে। আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার আমরা কি করব, একাধিক ব্যবহারকারী একসাথে ডেটাবেস ব্যবহার করতে পারে যা কাজের গতি বাড়ায়। তারপর 4 নাম্বার আমরা করব, এইগুলো কিন্তু সবগুলো আপনারা মুখস্থ করবেন, সবগুলো মুখস্থ করবেন। যখন আমি আজকে আপনাদেরকে দেব এই পিডিএফটা, আপনারা সবগুলো এখান থেকে মুখস্থ করে ফেলবেন। তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা যায় ব্যবহারকারীর ভিত্তিক অনুমতির মাধ্যমে। তারপর ডেটার ব্যাকআপ ও রিকভারি, এই বিষয়টা একটু বুঝেন। ডেটার ব্যাকআপ ও রিকভারি সুবিধা থাকার কারণে তথ্য হারানোর আশঙ্কা থাকে না। রিকভারি মানে কি, কোনো কারণে কোনো তথ্য যদি ডেটাবেস থেকে ডিলিট হয়ে যায়, ওইটা আবার ফিরে আনা যায় কিভাবে, আমি একটু বুঝাই। ধরো আমি এখানে একটা কি দিলাম, একটা সার্কেল দিলাম, এই সার্কেলটা যদি ডিলিট হয়ে যায়, মানে আমি যদি আবার ফিরে আসতে চাই, এই যে আমাদের এখানে একটা অপশন রয়েছে, দেখো এই অপশনের মাধ্যমে, এই যে এই অপশনের মাধ্যমে কিন্তু আমরা এটা কেটে ফেলতে পারি। ঠিক তেমনি ডিলিট হয়ে যাওয়া কোনো কিছু আমরা এই ডেটাবেসের মাধ্যমে রিকভারি করতে পারি, কি আবার ফিরে নিয়ে আসতে পারি। রিকভারি মানে হলো ফিরে নিয়ে আসা, তাহলে আমরা সেটা আবার ব্যাক করে নিয়ে আসতে পারি বা ফিরে নিয়ে আসতে পারি। এরপর দেখেন ডেটা হালনাগাদ ও পরিবর্তন সহজে করা যায়। ডেটা হালনাগাদ ও পরিবর্তন সহজে করা যায়। ডেটা হালনাগাদ মানে কি, মনে করো তোমাদের কলেজে এইচএসসি তোমাদের ক্লাসে 40 জন শিক্ষার্থী তোমরা ভর্তি আছো, সরি 40 জন না, ধরো 400 জন, তোমরা 400 জন বর্তমানে ভর্তি রয়েছে। এখান থেকে 2 জন বছরের মাঝখানে 2 জন টিসি নিয়ে অন্য কলেজে চলে গেল, তাহলে এখন হয়ে গেল কত, 398 জন এখন হয়ে গেল। এই যে 2 জনের তথ্য এখান থেকে বাদ দেওয়া বা ডিলিট করা, এটা খুবই ইজি ভাবে ওইখান থেকে আমরা করতে পারি, এটাই বলছে। আবার যদি কেউ ভর্তি হয় নতুন করে, তাদের তথ্য আমরা খুব দ্রুত আমরা ডেটাবেসে দিতে পারি। ডেটা পুনর্ব্যবহার করা যায়, ফলে কাজের পুনরাবৃত্তি কম হয়, সময় ও খরচ কম হয় এবং কাগজ ভিত্তিক রেকর্ড ব্যবস্থার প্রয়োজন কমে যায়। দেখো আগের মানুষ যে কোনো কিছু লেখার প্রয়োজন হলে কাগজ এবং কলম ব্যবহার করত, আর আমরা এখন লেখার প্রয়োজন হলে আমরা ফোন বা কম্পিউটার ব্যবহার করে থাকি। তো এটাই বলছে যে ডেটাবেস ম্যানেজমেন্ট ব্যবহারের কারণে কাগজের ব্যবহার খুবই কমে যায় বা হ্রাস পায়। প্রতিষ্ঠানের তথ্যকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ ও বিশ্লেষণ করা সহজ হয়। আধুনিক ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য ও সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেস ম্যানেজমেন্ট অপরিহার্য হয়ে উঠেছে। তাহলে কোন কোন জায়গায় ডেটাবেস ম্যানেজমেন্ট ব্যবহার হয় একটু ভালো করে মনে রাখবেন। আধুনিক ব্যবসা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে ডেটাবেস ম্যানেজমেন্ট আমরা ব্যবহার করে থাকি। নেক্সট, ডেটাবেস ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আসলে ডেটাবেস ম্যানেজমেন্টের কিছু আমরা এখন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলবো। দেখো ডেটার নিরাপত্তা, ডেটাবেস ম্যানেজমেন্ট কিছু পাসওয়ার্ড ব্যবহার করতে হয়, কিছু কি ব্যবহার করতে হয়। প্রাইমারি কি আছে, আমরা আরো ভেতরে গিয়ে পড়বো। প্রাইমারি কি আছে, তারপরে কান্ট্রি কি আছে, এইগুলো কি এর মাধ্যমে, মানে এইগুলো চাবির মাধ্যমে বা পাসওয়ার্ডের মাধ্যমে আমার ডেটা শুধু আমিই ব্যবহার করতে পারবো, আমার ডেটা শুধু আমিই দেখতে পারবো, অন্য কেউ দেখতে পারবে না। এটা আমরা ডেটাবেস ম্যানেজমেন্টের মাধ্যমে করতে পারি। এই জন্য বলা হয়েছে ডেটাবেস ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, ডেটার নিরাপত্তা দিতে পারে, মানে ডেটা আমার অনুমতি ছাড়া, আমার অ্যাক্সেস ছাড়া কেউ অ্যাক্সেস নিতে পারবে না। তারপর দেখো ডেটা রিডান্ডেন্সি হ্রাস। রিডান্ডেন্সি শব্দটা অনেকেই হয়তো বুঝতেছে না। রিডান্ডেন্সি শব্দের অর্থ হলো পুনরাবৃত্তি, মানে ডেটাবেস ম্যানেজমেন্ট এরকম একটা বিষয় যে এখানে কোনো তথ্য ডাবল হবে না, ডাবল বা 3 বার 4 বার 5 বার আসবে না। এটা অটোমেটিক্যালি যখন একটা তথ্য 2 বার ইনপুট দিতে নিবা, অটোমেটিক্যালি ওইখানে শো করবে যে এই তথ্যটা আগে একবার দেওয়া হয়েছে, সেম তথ্য।
যাতে করে যে ইনপুট দেবে সে আর ভুল হবে না, তখন সে ওটা বাদ দেবে। ধরো কামাল নামের একটা ছেলের ফোন নাম্বার, তুমি সেম ফোন নাম্বার আগে লিখছো, আবার সেম ফোন নাম্বার পরে টাইপ করতেছো, ইনপুট দিচ্ছ, তখন এখানে লেখা আসবে যে ওইটা আগে ইনপুট দেওয়া আছে, যার কারণে একই তথ্য বারবার আসবে না। এটাকে বলা হয় ডেটা রিডান্ডেন্সি হ্রাস, মানে পুনরাবৃত্তি হ্রাস হয়, কমে যায়, মানে একই তথ্য বারবার আসবে না। আচ্ছা, এরপর দেখো একাধিক ব্যবহারকারীর সহায়তা, তথ্য অনুসন্ধান ও হালনাগাদ সহজ। তথ্য অনুসন্ধানকে বলা হয় কোয়েরি, আমরা একটু পরে বলবো। তথ্য অনুসন্ধানকে বলা হয় কোয়েরি। কোয়েরি করতে খুব বেশি সময় লাগে না, 2-3 সেকেন্ড সময় লাগে, যে আমি হলো আলামিন, আমার তথ্যগুলো একটু বের করে দেন, খুব দ্রুত কিন্তু তারা কোয়েরি করে তা আমার তথ্যগুলো বের করে দিতে পারবে। কিন্তু আগে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির আগে এই কাজটা করতে তাদের কয়েক ঘন্টা সময় লাগতো, বিভিন্ন খাতা ঘেটে 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 অনুসন্ধান করে আমার তথ্যগুলো বের করা লাগতো। তাহলে এটা ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের একটি বৈশিষ্ট্য। এরপর দেখো ব্যাকআপ ও রিকভারি সুবিধা, যেটা আমরা একটু আগে পড়লাম যে কোনো তথ্য হঠাৎ করে যদি ডিলিট হয়ে যায় সেই তথ্য আমরা আবার ব্যাকআপ করতে পারি বা রিকভার করতে পারি। ওকে, এরপরে যাচ্ছি আমরা। আচ্ছা দেখো ডেটাবেস সিস্টেম তৈরি করার পদ্ধতি, মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যে আমরা তৈরি করব, একটা টেবিল যে তৈরি করব, তারপর একটা ধাপ মানে পদক্ষেপ দিয়েছি। এক নম্বর হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করুন, মানে প্রথমে তোমার আগে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আগে চালু করতে হবে। এসকিউএল কমান্ড দিয়ে ডেটাবেস তৈরি করুন। এসকিউএল এটার আমি একটু বলে দিচ্ছি, এটা একটা ভাষা, এটার ফুল মিনিং হলো স্ট্যান্ডার্ড, এস তে স্ট্যান্ডার্ড, কিউ তে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেটাবেস ম্যানেজমেন্ট তৈরি করতে হয়। তাহলে ভালো করে মনে রাখবা, স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটা দিয়ে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট তৈরি করে থাকি। এরপর 3 নাম্বার স্টেপ কি, ডেটাবেস নির্বাচন করুন। ডেটাবেস নির্বাচন মানে কি জানো, যে ওই ডেটাবেসটা কি নামে সেভ করবা বা কি নাম দিয়ে তৈরি করবা। যেমন আমি যদি এখানে লিখি এ জেড, একটা স্কুলের নাম হাই স্কুল, ধরো এই যে একটা স্কুলের নাম এ জেড হাই স্কুল। তো ডেটাবেস নির্বাচন করুন, এই অংশে আমাদের এই নামটা দিয়ে নির্বাচন করতে হবে যে কোন টাইপের ডেটাবেস আমরা তৈরি করব। ওই ডেটাবেসের টাইপ আমাদের এখানে নির্বাচন করতে হবে। তারপর 4 নম্বরে হলো টেবিল তৈরি করুন। টেবিল তৈরি করতে হবে। এখন টেবিলগুলো তোমার রো কয়টা লাগবে, কলাম কয়টা লাগবে, এটা হলো তোমার তথ্যের উপর ভিত্তি করে। যেমন তুমি যদি নাম, রোল, পিতার নাম, মাতার নাম, রিলিজিয়ন, ফোন নাম্বার, শ্রেণী, এরকম অনেকগুলো যদি তোমার টেবিল ডেটা থাকে, টেবিল হেডার থাকে, তাহলে কলাম দিতে হবে অনেকগুলো। কলাম দিতে হবে অনেকগুলো। ধরো একটা নাম দিলাম, এরপরে পিতার নাম দিলাম, এরপরে মাতার নাম দিলাম, এরপরে নাম্বার দিলাম। এখানে আর দেখানো যাচ্ছে না। এরকম করে যদি আরো দিতে চাও, শ্রেণী দিলা, তাহলে 1 2 3 4 চারটা কলাম হবে। এইগুলো তোমার নির্বাচন করতে হবে। 4 নাম্বার ধাপে টেবিল তৈরি করুন, এই ধাপে তোমার রো হবে কয়টা, কলাম হবে কয়টা, এগুলো এখানে নির্ধারণ করে দিতে হবে। এগুলোকে বলা হয় কলাম আর এইগুলোকে বলা হয় রো। আমি এখানে লিখে দিচ্ছি, এগুলোকে বলা হয় কলাম। ওকে, এগুলোকে বলা হয় কলাম, এগুলোকে বলা হয় রো। তো কয়টা রো হবে, কয়টা কলাম হবে? ভাইয়া বলছিল যতগুলো ক্লাস হবে সব ইউটিউবে আপলোড হবে আমাদের সুবিধার্থে, কারণ ফেসবুক নতুন আপডেটের কারণে 30 দিন পর ভিডিও একাই ডিলিট হয়ে যাচ্ছে। ভাইয়া স্যার 6 অধ্যায় করতে কয়টা ক্লাস লাগবে? 6 অধ্যায়টা খুবই সিম্পল এবং ছোট। আমি আজকে ইনশাআল্লাহ শেষ দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, দেখো সমস্যা নেই। কোয়েরির ধারণা, কোয়েরি বিষয়টা কি, যেটা একটু আগে বলেছি। কোয়েরি মানে হলো অনুসন্ধান করা, খুঁজে বের করা। এখন ডেটাবেস ম্যানেজমেন্ট তুমি তৈরি করলাম, একটা তথ্য, একটা ছাত্রছাত্রীদের নাম, রোল,
দিয়ে একটা তথ্য তৈরি করলাম। এখন জামাল নামের একটা ছেলের তথ্য লাগবে, তাহলে ওই সার্চ অপশনে তুমি কিভাবে জামাল লিখলে ওটা চলে আসবে, আমরা এখন ওইটা দেখবো। দেখো, কোয়েরি হচ্ছে ডেটাবেজে সংরক্ষিত ডেটা থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করার একটি পদ্ধতি বা মাধ্যম। ভালো করে মুখস্থ রাখেন, এইগুলোই পরীক্ষাতে আসবে, এইগুলোই পরীক্ষাতে আসবে। কোয়েরির ধারণা, কোয়েরি কাকে বলে? কোয়েরি হলো ডেটাবেস থেকে একটি নির্দিষ্ট তথ্য খুঁজে বের করাকে বলা হয় কোয়েরি। আবারও বলি, ডেটাবেস হলো একটি নির্দিষ্ট ডেটাবেস থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করার একটি মাধ্যম বা প্রক্রিয়া। আচ্ছা, এরপরে দেখো ডেটাবেস, এই কোয়েরির কয়েকটা ব্যবহার আমরা কোথায় কোথায় ব্যবহার করি। দেখো, সরি, কোয়েরির আমরা এখন প্রকারভেদ করব। কোয়েরি হলো 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। কোয়েরি হলো 5 প্রকার। দেখো, এক নম্বর হলো সিলেক্ট কোয়েরি, ডেটাবেস থেকে তথ্য আহরণ করতে ব্যবহৃত হয়। এখন কোন কোয়েরি কোন কাজে ব্যবহার হয় এটাও কিন্তু আপনার ভালো করে মুখস্থ রাখতে হবে। এই যে আমি এখানে 5 প্রকার, এই যে একটু সাইডের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আমি 5 প্রকার কোয়েরি দিয়েছি। এই 5 প্রকার কোয়েরির কোনটা কোন কাজে ব্যবহার হয় সুন্দর করে মনে রাখবেন, মুখস্থ করে ফেলবেন। আমি আজকে রাতেই যখন এই পিডিএফটা আপনাদেরকে দেব, কাইন্ডলি তখনই ডাউনলোড করে আস্তে আস্তে মুখস্থ করা শুরু করবেন। বেশি স্লাইড নেই, মাত্র 15টা পেজ, মানে 15টা স্লাইডেই পুরোটা সম্পূর্ণ করার চেষ্টা করেছি, গুরুত্বপূর্ণ অংশগুলো। হ্যাঁ, আর আমরা যখন সিকিউ প্র্যাকটিস করব তখন তো সবকিছু চলে আসবে। এরপর দেখো শর্টিং এর ধারণা। শর্টিং আবার কি? তাহলে আমরা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো জানতেছি। একটু আগে আমরা জানলাম কোয়েরি কি, এখন আমরা জানবো শর্টিং কি। দেখো, শর্টিং মানে হলো সাজানো গোছানো। শর্টিং মানে কি? তথ্যগুলোকে যদি এলোমেলো থাকে, ওই এলোমেলোগুলোকে সাজানো গোছানোকে বলা হয় শর্টিং। এখন অনেক ভাবে সাজানো হয়। মনে করো আমি যদি তোমাকে বলি যে সাপোজ আমি একটা ফাঁকা পৃষ্ঠা নিচ্ছি, ধরো এই যে আমি যদি শর্টিং বোঝাচ্ছি, এখন আমি যদি তোমাকে এখানে 2 3 5 1 7 8 10 এই কয়েকটা সংখ্যাকে যদি তোমাকে আমি শর্টিং করতে বলি, সাজাতে বলি, কোনো নিয়ম বললাম না, জাস্ট সাজাতে বললাম, কেউ কেউ কি করবা দেখো, ভালো করে খেয়াল করো। কেউ কেউ কি করবা, ছোটটা আগে লিখবা, 1 লিখবা, তারপর 2 লিখবা, তারপর 3 লিখবা, তারপর 5 লিখবা, 7 লিখবা, 8 লিখবা, 10 লিখবা। এই যে এক প্রকারের শর্টিং হয়ে গেল। আবার অন্যজন কি করবা, অন্যজন দিবা হলো কি করবা, ওই বড় থেকে, বড়টা থেকে শুরু করবা, বড় থেকে ছোটর দিকে অন্যজন সাজাইবা। আবার অন্যজন কি করবে, মনে করো অন্যজন আবার এইভাবে সাজাবে যে আমি আগে বিজোড়গুলো নেব, তারপর জোড়গুলো। ধরো 1 3 5 7 এই কয়টা আগে নিলাম, তারপরে 8 তারপরে 2, তারপরে 8, তারপর 10। এই যে দেখো কয়েকটা প্যাটার্নে আমি দেখাইলাম। অর্থাৎ এলোমেলো তথ্যকে আমরা যদি সাজাতে চাই তাহলে আমাদের শর্টিং ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? শর্টিং ব্যবহার করতে হয়। শর্টিং এর আবার অনেক প্রকারভেদ আছে। ছোট থেকে বড় সাজানো যায়, বড় থেকে ছোট সাজানো যায়। তারপরে মনে করো যে বড় হাতের লেটার, বিগ লেটার যেটা আমরা ক্যাপিটাল লেটার যেটা বলি সেটা আগে লেখা যায়, স্মল লেটারগুলো পরে লেখা যায়। আমরা একটু শর্টিং এর দিকে সবাই মনোযোগ দিই, দেখি শর্টিং বিষয়টা আসলে কি বলছে। দেখো, শর্টিং, শর্টিং এর ধারণা। শর্টিং এর বাংলা অর্থ হলো সাজানো। তাহলে শর্টিং এর বাংলা অর্থ কি ভাইয়া? শর্টিং এর বাংলা অর্থ হলো সাজানো। ভালো করে মনে রাখো, শর্টিং এর বাংলা অর্থ হলো সাজানো। ডেটা বা উপাত্তকে একটি নির্দিষ্ট ক্রমানুসারে, যেমন ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানোর প্রক্রিয়াকে শর্টিং বলে। তাহলে আমি একটু আগে যেটা বললাম ওইটা, যে শর্টিং হলো এলোমেলো বা অগোছানো তথ্যগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজানোকেই শর্টিং বলা হয়। এখন দেখো
শর্টিং এর কিছু গুরুত্ব আমরা এখানে দেখতে পাচ্ছি। শর্টিং এর আমরা কিছু গুরুত্ব এখানে আমরা দেখতে পাচ্ছি। গুরুত্বগুলো কি? ডেটা দ্রুত খুঁজে পাওয়া যায়। ধরো আমি তোমাকে বলি, ধরো একদম সিম্পল একটা উদাহরণ, তোমার 10টা শার্ট আছে, 10টা শার্ট আছে, 10 রঙের, 10 কালারের, 10 ডিজাইনের 10টা শার্ট আছে। তুমি যদি এরকম এলোমেলো করে যদি তোমার ওয়ার্ড্রোবে রাখো, ইমার্জেন্সি টাইম ওইখান থেকে যেটা পরবা ওটা বের করতে কিন্তু অনেক টাইম লাগবে। আর তুমি যদি সুন্দর করে 10টা শার্ট সেলফের মধ্যে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখো, তাহলে কিন্তু চোখ দিলে ওই দিকে তাকালেই বুঝতে পারবা যে ওই শার্টটা কয় নাম্বারে আছে, জাস্ট ওইটা টান দিয়ে আস্তে করে বের করবা। তো এলোমেলো তথ্য থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা খুবই কঠিন। এই জন্য আমাদের আগে শর্টিং করতে হয়, শর্টিং থেকে তারপরে কোয়েরি করতে হয়। আগে শর্টিং করতে হয় তথ্যগুলোকে, তারপর কোয়েরি করতে হয়। এই তথ্যগুলো কিন্তু ভালো করে মনে রাখবেন যে এলোমেলো তথ্যকে আগেই কোয়েরি করা যায় না, আগে শর্টিং করতে হয়, শর্টিং করার পরে কোয়েরি করতে হয়। ভালো করে এগুলো মনে রাখবেন। বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরি সহজ করা, ডেটার মধ্যে সম্পর্ক সহজে বুঝতে পারা যায়, মানে ডেটার মধ্যে সম্পর্ক সহজে বুঝতে পারা যায়। ঠিক আছে, এগুলো হলো আমাদের শর্টিং এর গুরুত্ব। এবার দেখেন শর্টিং এর প্রকারভেদ। শর্টিং দুই প্রকার, একটা হলো অ্যাসেন্ডিং যেটাকে আমরা বাংলায় বলবো আরোহী ক্রম, আর একটাকে বলবো ডিসেন্ডিং অর্ডার। এবার বলি, ধরেন আমি একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম যে এলোমেলো অনেকগুলো তথ্য দেওয়া আছে, ওই তথ্যগুলোকে, ওই সংখ্যাগুলোকে যদি আরোহী মানে হলো ছোট থেকে বড়, যদি ছোট থেকে বড় ক্রমান্বয়ে আপনি সাজান তাহলে ওটাকে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার। আর যদি বড় থেকে ছোটতে সাজান, বড় থেকে যদি ছোটতে সাজান তাহলে সেটা হয়ে যাবে হলো ডিসেন্ডিং। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের শর্টিং কত প্রকার? শর্টিং হলো দুই প্রকার। শর্টিং দুই প্রকার, একটা হলো অ্যাসেন্ডিং অর্ডার, একটা হলো ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডারের মধ্যে কি আছে? যদি টাইপগুলোকে, ডেটাগুলোকে ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজায় এটাকে বলা হয় অ্যাসেন্ডিং, আর ডেটাগুলোকে বড় থেকে ছোট ক্রমান্বয়ে সাজালে এটাকে বলা হয় ডিসেন্ডিং শর্টিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা একটু দেখি ইনডেক্সিং। ইনডেক্সিং কি দেখেন, দেখেন এরপর দেখেন ইনডেক্সিং। আমরা সবাই জানি ইনডেক্স শব্দের অর্থ হলো সূচিপত্র। ইনডেক্স শব্দের অর্থ কি? সূচিপত্র। কিন্তু ইনডেক্সিং এটা কিন্তু ইনডেক্স না, এটা হলো ইনডেক্সিং। তো আমরা একটু দেখি যে ইনডেক্সিং কি। ইনডেক্সিং হলো ডেটাবেস টেবিলের একটি বা একাধিক কলামের উপর ভিত্তি করে তৈরি একটি বিশেষ কাঠামো যা ডেটা অনুসন্ধান দ্রুত করে। দেখো আমরা একটু আগে বললাম কি, ডেটা অনুসন্ধান করে কিসের মাধ্যমে? কুয়েরির মাধ্যমে। ডেটা অনুসন্ধান করা হয় কুয়েরির মাধ্যমে। কুয়েরি মানে ডেটা অনুসন্ধান করা, কিন্তু ডেটাকে আরো দ্রুত, আরো স্মুথলি অনুসন্ধান করতে বা খুঁজে বের করতে ইনডেক্সিং এর ব্যবহার করা হয়। ইনডেক্স মানে সূচিপত্র, ওই সূচিপত্র থেকে খুব দ্রুত তথ্য বের করতে আমাদের ইনডেক্সিং ব্যবহার করা হয়। দেখো ইনডেক্সিং এর কয়েকটা সুবিধা বা গুরুত্ব দেওয়া আছে। বড় ডেটাবেস দ্রুত ডেটা খুঁজে পাওয়া যায় বড় ডেটাবেসে। কোয়েরির পারফরম্যান্স উন্নত হয়। সঠিক রেকর্ড দ্রুত বের করা, দ্রুত ফেরত দেয়। দেখো তুমি বিশাল একটা তথ্য ভান্ডারে গিয়েছো, বিশাল, মনে করো তোমার কলেজে ধরো 5000 ছেলে মেয়ে আছে, ইন্টারমিডিয়েট এবং অনার্স দিয়ে 5000 ছেলে মেয়ে আছে। এখন এত ছেলে মেয়ের মধ্যে থেকে ধরো তোমার তথ্য খুঁজে বের করা কোয়েরি থেকে, এটা মনে করো যে বের করা তো সহজ, বাট এটাকে আরো সহজ করে কে? এই কোয়েরিকে আরো সহজ এবং স্মুথ ভাবে তথ্য খুঁজে বের করতে আমাদের ইনডেক্সিং ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমরা একটু তারপরে যাচ্ছি। দেখো সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, এইটাই হলো আমাদের ডেটাবেস রিলেশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকেই প্রশ্ন হয়ে থাকে, এখান থেকেই মূলত সিকিউ প্রশ্নগুলো হয়।
আর এর আগে আমরা যা যা পড়লাম এগুলো হলো ক, খ এবং এমসিকিউতে হয়। ক, খ এবং এমসিকিউতে হয়। আর একমাত্র এই টপিক থেকে আমাদের ঘ নাম্বার প্রশ্ন হয়ে থাকে। শেষ এই টপিক ওকে। তো ডেটাবেজ রিলেশন এই টপিকটা হলো আমাদের শেষ টপিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে সিকিউ এর গ এবং ঘ নাম্বার প্রশ্ন হয়ে থাকে। দেখেন আমি একটু বুঝাই বলি। রিলেশন হলো একটি সম্পর্ক, আমরা জানি রিলেশন হলো একটি সারণী যেখানে নির্দিষ্ট কাঠামো অনুযায়ী ডেটা সারি ও কলামে সংরক্ষিত থাকে। একই সারণীগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করেই একটি রিলেশনাল ডেটাবেস তৈরি করা হয়। আমি একটু আপনাদের বুঝাই আপনি, হ্যাঁ ধরেন এখানে একটা কলাম দিলাম, টেবিল দিলাম, নেম, জামাল, এটা লিখলাম। জামালের বয়স হলো 17 বছর, কামালের বয়স হলো 18 বছর। এটা একটা টেবিল। এখানে আমরা একটা টেবিল দিলাম, সেম ভাবে এখানে লিখলাম নেম, এখানে লিখলাম ইয়ার, এখানে লিখলাম সজীব, আর এখানে লিখলাম কামাল। এটা 17, এটা 18। দেখো এইটা আমি দুইটা টেবিল তৈরি করেছি। একটা টেবিলে হলো জামাল এবং কামালের তথ্য দেওয়া আছে, আর আরেকটা টেবিলে দেওয়া আছে সজীব এবং কামালের তথ্য। দেখো এই যে একটা কানেকশন, দেখো প্রথম টেবিলের কামাল তথ্যের সাথে দ্বিতীয় টেবিলের কামাল তথ্যের একটা কিন্তু সম্পর্ক রয়েছে, একটা রিলেশন রয়েছে, একটা মিল রয়েছে। এইটাকেই বলা হয় ডেটাবেস রিলেশন। এটা সিম্পল একটা উদাহরণ। এরপরের পেজে আমরা আরো একটু ডিপলি কিছু উদাহরণ দেব। এটা সিম্পল একটা উদাহরণ, ঠিক আছে? ওকে, দেখো এই যে ডেটাবেস রিলেশনের আসলে বৈশিষ্ট্য, মানে ডেটাবেস রিলেশন আসলে কিভাবে কাজ করে আমরা একটু দেখব। এরপর ডেটাবেস ম্যানেজমেন্টের কিছু কঠিন কঠিন কিছু সলভ করব আমরা একটু পরে। দেখেন ডেটা টেবিল আকারে থাকে। প্রতিটি সারিকে বলা হয় রো, এটাকে বলা হয় একটি রেকর্ড। প্রতিটি সারিকে রেকর্ড বলা হয়, আর প্রতিটি কলামকে একটি বৈশিষ্ট্য বা অ্যাট্রিবিউট বলা হয়। ভালো করে মনে রাখবেন, রোকে বলা হয় রেকর্ড আর কলামকে বলা হয় অ্যাট্রিবিউট। এটা মনে রাখবেন। প্রতিটি টেবিলের একটি প্রাইমারি কি থাকে, টেবিলগুলোর মধ্যে সম্পর্ক তৈরি হয় ফরেন কি। মনে রাখবেন আমি একটু আগে যেটা বললাম, একটা টেবিলের অন্য একটা টেবিলের একটা লাইনের সাথে একটা লাইনের মিল ছিল, এটাকে বলা হয় প্রাইমারি কি। এটাকে বলা হয় কি? প্রাইমারি কি। আর যখন দেখবেন পুরো একটা টেবিলের সাথে পুরো একটা টেবিল মিলে যাবে, তখন এটাকে বলবে ফরেন কি। এটাকে বলা হবে ফরেন কি। ভালো করে মনে রাখেন, প্রাইমারি কি আর ফরেন কি, দুইটা টেবিলের যদি একটা রেকর্ডের সাথে অন্য একটা রেকর্ডের মিল পায়, ওইটাকে বলা হয় প্রাইমারি। আর পুরো টেবিলের সাথে পুরো টেবিল যদি মিলে যায়, সম্পর্ক থাকে, তাহলে ওইটাকে বলা হয় ফরেন কি। ওইটাকে বলা হয় ফরেন কি। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, কোয়েরি এর নামটা আর একটু বললে ভালো হয়। কোয়েরি এর মানে, আচ্ছা কোয়েরি মানে হলো খুঁজে বের করা। ইনকোয়ারি মানে কি? আমরা ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন, কেউ কোনো অপরাধ করলে, ক্রাইম করলে পুলিশ গিয়ে ওইখানে ইনকোয়ারি করে, মানে তথ্যগুলো চুলচেরা বিশ্লেষণ করে, অনুসন্ধান করে, খুঁজে বের করে। তো কোয়েরি মানে হলো বড় একটা তথ্য থেকে নির্দিষ্ট তোমার একটা তথ্য বের করা, তুমি যে তথ্যটা চাচ্ছ ওইটা বের করে নিয়ে আসা। এরপর দেখো রিলেশনের ধরন। আমাদের যে ডেটাবেজের রিলেশন, কাঠামোর যে রিলেশন কত প্রকার আমরা এখন সেটা জানবো। দেখো রিলেশন হলো 3 প্রকার। একটা হলো ওয়ান টু ওয়ান রিলেশন, মানে একটার সাথে একটা রিলেশন, যেটা আমি উদাহরণ দিয়েছি একটু আগে। একটু ভালো করে দেখো,
এক টেবিলের একটি রেকর্ড অন্য টেবিলের মাত্র একটি রেকর্ডের সাথে সম্পর্কিত তাকে বলা হয় ওয়ান টু ওয়ান। ওয়ান টু ওয়ান। মনে করো আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝো। হ্যাঁ, মনে করো এইখানে আমি একটা টেবিল দিলাম, এখানে দিলাম নেম, বাট কি নেম? টিচার নেম, টিচার নেম। আর এখানে দিলাম ইয়ার। ধরো এখানে জামাল, কামাল, আর আমার নাম দিলাম, হ্যাঁ, আলামিন। এগুলো টিচারের নাম। আর এগুলো মনে করো তাদের বয়স, এগুলো মনে করো তাদের বয়স। আর এখানে মনে করো ওই বিদ্যালয়েরই স্টুডেন্টের নাম দেবো। বয়স দেখে আবার ভাইবো না যে এগুলো স্টুডেন্টের মতো, এমনি কিন্তু দিয়েছি। হ্যাঁ, এখানে ধরো নেম, স্টুডেন্ট নেম, হ্যাঁ, স্টুডেন্ট নেম, আর এটা হলো ইয়ার, ইয়ার। তো মনে করো আমি, এই যে আমি আলামিন স্যার, হ্যাঁ, এই স্যারটা মানে আমি হলো পড়াই। মনে করো এখানে লিখলাম ধরো সামিয়া নামের একটা মেয়ের নাম লিখলাম সামিয়া, বয়স হলো 18। এখানে লিখলাম ধরো রিয়া, রিয়া, ওর বয়স হলো 20। আর এখানে লিখলাম মনে করো ধরো সাদিয়া, সাদিয়া, ওর বয়স মনে করো 17। তাহলে এই যে আমি কাকে পড়াই, এই স্যার মনে করো এই স্টুডেন্টটাকে পড়াই। তাহলে একটা রেকর্ড আমরা জানি কি, এই রোর নাম কি? টেবিলের রোকে বলা হয় রেকর্ড। আমি কিন্তু এই যে এখানে পড়াইছি, টেবিলের রোকে কি বলা হয়? টেবিলের রোকে বলা হয় রেকর্ড। তো এই একটা রো এর সাথে যদি অন্য একটা টেবিলের রো মিলে যায় তাহলে এই সম্পর্কটার নাম হলো ওয়ান টু ওয়ান, নাম হলো ওয়ান টু ওয়ান, যেটা আমরা এই যে এখানে বুঝাইলাম। তাহলে আবারও বলি, দুটি টেবিলের মধ্যে একটি রেকর্ডের সাথে অন্য একটি রেকর্ড মিলে গেলে এটাকে বলা হয় ওয়ান টু ওয়ান। যেমন একজন ছাত্রের একজন মাত্র আইডি কার্ড থাকে, একটা মাত্র আইডি কার্ড থাকে। তারপর দেখো ওয়ান টু মেনি, মানে একজনের সাথে অনেকগুলো যদি সম্পর্ক থাকে, যেমন এক টেবিলের একটি রেকর্ড অন্য টেবিলের একাধিক রেকর্ডের সাথে যদি মিল থাকে। যেমন একজন শিক্ষক অনেক শিক্ষার্থীকে পড়ান। মনে করো আমাদের স্কুলের আমি যে টিচার, ধরো গণিত টিচার, আমাদের স্কুলের টিচারদের একটা টেবিল থাকলো আর স্টুডেন্টদের একটা টেবিল থাকলো। এখন আমার নাম যে রোতে আছে, আমার নামের সাথে ধরো আমি 10 জন স্টুডেন্টকে পড়াই, তাহলে ওই আমার একটা রো এর সাথে পরের টেবিলের 10 জন স্টুডেন্টের রো এর সাথে মিলে গেল, এটাকে বলা হয় ওয়ান টু মেনি। আবারও বলছি, এটাকে বলা হয় ওয়ান টু মেনি রিলেশন। আমি যদি 10টা স্টুডেন্টকে পড়াই, আমার রো এর সাথে ওই টেবিলের 10টা স্টুডেন্টের রো মিলে গেল, এটাকে বলা হয় ওয়ান টু মেনি রিলেশন। এরপরে 3 নাম্বার যেটা, সেটা হলো মেনি টু মেনি রিলেশন। দেখো একাধিক রেকর্ড একাধিক রেকর্ডের সাথে যদি সম্পর্কিত হয়, যেমন উদাহরণ দিছে কি, অনেক ছাত্র অনেক কোর্সে ভর্তি হতে পারে, অনেক ছাত্র অনেক কোর্সে ভর্তি হতে পারে। এটা হলো মেনি টু মেনি, যে দুইটা টেবিল, এখানে ছাত্রদের নাম দেওয়া আছে, এখানে কোর্সের নাম দেওয়া আছে, মানে সাবজেক্টের নাম দেওয়া আছে। তো মনে করো অনেকগুলো ছাত্র অনেকগুলো কোর্স করে, তো অনেকগুলো রো এর সাথে অনেকগুলো রো এর সম্পর্ক যখন হবে তখন তাকে বলা হয় মেনি টু মেনি রিলেশন। তো মনে রাখবা এতটুকু, রিলেশন হলো 3 প্রকার, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, আর মেনি টু মেনি। এই 3 প্রকার রিলেশন ভালো করে বইয়ের ভেতরে যে উদাহরণগুলো আছে, টেবিলগুলো আছে, খুঁজে খুঁজে ভালো করে পড়বা। ইনশাআল্লাহ যদি এই অধ্যায় থেকে তুমি প্রশ্ন আনসার করতে চাও তাহলে তোমার এই টপিকটা পড়তেই হবে। এই টপিক থেকেই সৃজনশীল প্রশ্ন হয়, আর অন্য কোনো টপিক থেকে হয় না, অন্যগুলো থেকে ছোট প্রশ্ন হয়। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি। সো এটাই আমাদের ছিল আজকে টোটাল আলোচনা, ডেটাবেজ ম্যানেজমেন্টের পুরো আলোচনা ইনশাআল্লাহ একটা ক্লাসে শেষ দেওয়ার চেষ্টা করেছি। আর জানি না কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি, তবে আমরা যখন সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস করব তখন যাদের যতটুকু অংশ বাকি থাকবে এই ল্যাকিংসগুলো এখানে গিয়ে ফিল আপ হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই, সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস করলে সবগুলো অধ্যায় নিজের আয়ত্তে চলে আসবে। সো আজকে এ পর্যন্তই,
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রাতে আমি পিডিএফটা গ্রুপে দিয়ে দেব, সবাই সেখান থেকে দেখে প্রতিটা পেজ ভালো করে প্র্যাকটিস করবেন, বই দেখে দেখে বইয়ের উদাহরণগুলো প্র্যাকটিস করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ক্লাস কবে হবে আমরা আপডেট জানিয়ে দেব। পরবর্তী এখন শুধু সিকিউ আর এমসিকিউ প্র্যাকটিস হবে।